আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে তোমাদের জন্য যে লেকচারটা দেব সেটা হলো গতি চ্যাপ্টারের উপরে। এই শুরু করার আগে গতি চ্যাপ্টার সম্পর্কে একটু কথা বলে নিই। গতি লেখাটা খুব ছোট, 2 অক্ষর, কিন্তু এটার গুরুত্ব অনেক বেশি। পদার্থবিজ্ঞান বুঝতে হলে তোমার গতি সম্পর্কে, গতি চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এটাকে আমরা মাদার অফ ফিজিক্স বলতে পারি। ফিজিক্সের মা, ফিজিক্সের জননী। কিছু কিছু বিষয় আছে, যেমন এই গতি চ্যাপ্টার, বল চ্যাপ্টার, এইগুলি সম্পর্কে যদি আইডিয়া না থাকে, তোমরা পরবর্তী ক্লাসে, ইভেন এই ক্লাসেরই অন্যান্য চ্যাপ্টারগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে। আর একটা বিষয়, ঠিক একইভাবে অন্যান্য বিষয়েরও, যেমন রসায়ন, ওখানে তুমি যদি পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, রাসায়নিক বিক্রিয়া, এই বিষয়গুলো না পারো, তাহলে তোমাদের এই নবম দশম শ্রেণীর অন্যান্য চ্যাপ্টার তো সমস্যা হবেই। পরবর্তীতে তোমরা 11-12 ক্লাসে যখন রসায়ন নিয়ে পড়বে, পদার্থ পড়বে, তখন এই বেসিক চ্যাপ্টারগুলো যদি না পারো, তাহলে তোমাদের বুঝতে খুবই সমস্যা হবে, তোমরা ফলাফল ভালো করতে পারবে না। আর একটা বিষয়, পদার্থবিজ্ঞান সম্পর্কে আমি আর একটু কথা বলে নিই। তোমরা বিভিন্ন সালের প্রশ্ন যদি অ্যানালাইসিস করো, এসএসসি পরীক্ষার প্রশ্ন, তাহলে দেখো যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন অবশ্যই এসেছে। আর এই চ্যাপ্টারের গুরুত্ব বলে শেষ করা যাবে না। আমরা চ্যাপ্টারটা শুরু করে দেই। আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা করব, স্থিতি ও গতি, বিভিন্ন প্রকার গতি, স্কেলার ও ভেক্টর রাশি, দূরত্ব ও সরণ, দ্রুতি ও বেগ, ত্বরণ ও বন্ধন। আমরা পরবর্তী ক্লাসে গতির সমীকরণ নিয়ে আলোচনা করব। যাই হোক, স্থিতি এবং গতি। স্থিতি কি? এর ইংরেজি প্রতিশব্দটা হচ্ছে রেস্ট। আমি একটু নড়াচড়া করতেছি, তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি গতিতে আছি। এখন গতি এবং স্থিতি, এই বিষয়টা কিন্তু আপেক্ষিক, সম্পূর্ণ রিলেটিভ। তো এখন আপেক্ষিকটা কেন? ধরো একটা লোক একটা ট্রেনে বসে আছে, ট্রেনের সিটে বসে আছে, সে ঢাকা থেকে চিটাগাং গেল। তখন ওই লোকটা বলবে, আমি তো সারাক্ষণ স্থির অবস্থায় ছিলাম, মানে আমি স্থিতিশীল ছিলাম, আমার ঘটনাটা হচ্ছে স্থিতি। কিন্তু যে লোকটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, সে তো বলবে যে না, তুমি তো স্থিতিশীল ছিল না, তুমি তো গতিশীল। তাহলে কার কথা সঠিক? আমি মনে করি দুইজনের কথাই সঠিক। তাহলে তোমাকে স্থিতি এবং গতি সম্পর্কে যদি চিন্তা করতে হয়, তাহলে অন্য একটা বস্তুকে রেফারেন্স বডি হিসেবে ধরে, ওটাকে বাংলায় বলে প্রসঙ্গ বস্তু, রেফারেন্স অবজেক্ট। রেফারেন্স বডি, এইটাকে রেফারেন্স ধরে, এটাকে প্রসঙ্গ বস্তুটাকে ধরে তারপরে তোমার চিন্তা করতে হবে। যেমন আমি হাঁটাহাঁটি করতেছি, এই যে আমি একটু নড়াচড়া করতেছি, আমি হাত নাড়াচ্ছি, কার তুলনায়? দেখো, বোর্ডটা কিন্তু নড়ছে না, বোর্ডটার তুলনায় আমি স্থিতিশীল, গতিশীল। আবার আমি যে এই মুখ নাড়াচাড়া করছি, এর তুলনায় এই বোর্ডটা আবার স্থিতিশীল। কাজেই তুমি যখন স্থিতি এবং গতির সংজ্ঞা দিতে হলে তোমাকে একটা প্রসঙ্গ বস্তু, একটা আপেক্ষিক কোনো একটা বস্তু, একটা বস্তুকে তুলনা করে, একটা বস্তুর সাথে তুলনা করে স্থিতি এবং গতির হিসাব করতে হবে। তাহলে আমরা বলতে পারি, সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হওয়াকে বলা হয় স্থিতি, এবং যে বস্তুটার অবস্থার পরিবর্তন না হয় তার নাম হচ্ছে স্থিতিশীল বস্তু। আবার ঠিক একইভাবে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হওয়াকে বলা হয় গতি, এবং যে বস্তুর অবস্থার পরিবর্তন হয় তার নাম হচ্ছে গতি। এবার
তাহলে স্থিতি আর গতি সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হওয়াকে বলা হয় স্থিতি, আর অবস্থানের পরিবর্তন হওয়ার ঘটনাকে বলা হয় গতি। গতি বিভিন্ন প্রকারের হয়। এখানে আমরা তোমাদের বইয়ে যে কয়টা গতি আছে, যে কয় প্রকারের গতি নিয়ে আলোচনা করা হয়েছে সেইটা আমি এখানে দেখিয়েছি। যেমন রৈখিক গতি। রৈখিক গতি দ্যাট মিনস আমার হাতের যে মার্কারটা আছে, মার্কারটা যদি আমি ছেড়ে দিই, মার্কারটা কিন্তু সোজা নিচের দিকে পড়েছে, মানে এই সরল পথে যে গতিটা তার নাম হচ্ছে রৈখিক গতি। এটা ফুটবল, তুমি ছেড়ে দিলা, উপর থেকে নিচের দিকে ছেড়ে দিলে একটু সরল পথে নিচের দিকে যাবে, এটার নাম হচ্ছে রৈখিক গতি। ঘূর্ণন গতি, কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে যদি অন্য একটা বস্তু ওইটার সমান দূরত্বে থেকে চলতে থাকে, এই চলার যে অবস্থাটা এইটা হচ্ছে ঘূর্ণন গতি। যেমন বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাঁটার গতি, এগুলো হচ্ছে ঘূর্ণন গতি। চলন গতিটা আবার কি? চলন গতি হচ্ছে, ধরো আমার হাতে যে ডাস্টারটা আছে, ডাস্টারটা আমি সোজা এদিকে দিয়ে গেলাম, একটা গাড়ি চলতেছে রাস্তায়, ওই গাড়ির গতিটা হচ্ছে চলন গতি। পর্যায়বৃত্ত গতি আর সরল স্পন্দন গতি একটু ভিন্ন টাইপের। পর্যায়বৃত্ত গতি হচ্ছে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে বারবার মানে পর্যায়ক্রমে আসতেছে যে গতিটা, তার নাম হচ্ছে পর্যায়বৃত্ত গতি। যেমন ঘড়ির কাঁটার গতি, দেখা যায় বারবার একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে, ওটা পর্যায়বৃত্ত গতিও বলতে পারে, ঘূর্ণন গতিও বলতে পারে। ঠিক আছে, দুইটা গতি সম্পন্ন হয়। সরল স্পন্দন গতি, এটা হচ্ছে ধরো একটা সরল দোলক, অথবা তোমাদের যে ভাষায় যে দেয়াল ঘড়িটা আছে সেটাকে চিন্তা করো, দোলকটা দেখা যায় যে এই পর্যন্ত এসে এখানে আনার পরে তুমি ছেড়ে দাও, এই যে গতিটা, এটা হচ্ছে সরল স্পন্দন গতি। জানো, গতি সংক্রান্ত যে বিষয়গুলো শুধুমাত্র গতিগুলোর সংজ্ঞা এবং উদাহরণ জানলেই তোমাদের ক্লাসে যথেষ্ট। এখন আরেকটা বিষয় আমরা যেটা কথা বলবো, স্কেলার ও ভেক্টর রাশি। যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান নির্দেশ করলেই হয় স্কেলার রাশি, শুধু মানের প্রয়োজন হয়। আমি যারা ইংলিশ ভার্সনে পড়ো তাদের সুবিধার্থে এই ইংরেজি টার্মগুলি ইউজ করতেছি। শুধু মানের প্রয়োজন হয়, ম্যাগনিটিউড, you can determine the, you can derive the quantity by only magnitude. কোনো ডিরেকশন দরকার হবে না, direction is not mandatory, direction is not necessary where the quantity is called scalar quantity. এখানে শুধু মান নির্দেশ করলেই হয়, দিক নির্দেশের প্রয়োজন হয় না। যেমন তুমি বলতে পারো দূরত্ব, তারপরে ভর, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, সময়, এগুলি নির্দেশ করার জন্য কোনো দিক নির্দেশের প্রয়োজন হয় না, দিক দেখানোর প্রয়োজন হয় না। তার নাম হচ্ছে স্কেলার রাশি। আর একটা হচ্ছে ভেক্টর রাশি। যে সকল রাশিকে প্রকাশ করার জন্য দিক নির্দেশের প্রয়োজন হয়, মান এবং দিক দুইটাই লাগে। ঠিক আছে, মান এবং দিক দুইটাই লাগে, বা এটার আরেকটা নাম হচ্ছে দিক রাশি। ভেক্টর কোয়ান্টিটি। এবার এই ডিরেকশনও দরকার হবে, ম্যাগনিটিউডও দরকার হবে, মানও দরকার হবে, দিকও দরকার হবে, সেটা হচ্ছে ভেক্টর রাশি। যেমন সরণ, ত্বরণ, বল, বেগ, ভেক্টর রাশি। তাহলে আমরা এটার পার্থক্যটা কিভাবে দেখাতে পারি? আমি বললাম এক পাশে স্কেলার, আরেকটা হচ্ছে ভেক্টর। প্রথমে তুমি সংজ্ঞা দিয়ে দাও, এক নাম্বার, সিরিয়াল নাম্বার 1, বলো যে সংজ্ঞা দাও।
এখানেও সংজ্ঞা দেয় যে সকল রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র মান নির্দেশ করার প্রয়োজন হয়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে স্কেলার রাশি। আর যেটা প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটাই প্রয়োজন হয় সেটা ভেক্টর রাশি। নেক্সট আমি বলতে পারি যে উদাহরণ, এটাকে আরেকটা পয়েন্ট বানিয়ে দেবো। উদাহরণ যে সময়, দূরত্ব, তাপমাত্রা, আর এখানে উদাহরণ যে সরণ, বেগ, ত্বরণ, বল ইত্যাদি। এবারে বলো শুধু মানের পরিবর্তন হলে স্কেলার রাশির পরিবর্তন হয়, শুধু মানের পরিবর্তন হলে স্কেলার রাশির পরিবর্তন হয়। আর ভেক্টর রাশি মান ও দিক বা উভয়ের যে কোনো একটি পরিবর্তন হলে ভেক্টর রাশির পরিবর্তন হবে। এবারে আরেকটা পয়েন্ট দিয়ে দিতে পারো, স্কেলার রাশির যোগ বিয়োগ সাধারণ গণিতের নিয়মে হয়, আর ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণ গণিতের নিয়মে হয় না। এই 4-5টা পার্থক্য দিয়ে দিলেই হলো। যা হোক, এবার আসি আমরা দূরত্ব এবং সরণ। দূরত্ব কি আর সরণ কি? এখান থেকেই মূলত তোমাদের ক্লাসের যে বেসিক বিষয়গুলো, এই চ্যাপ্টারের বেসিক বিষয়গুলো, ইভেন এই পদার্থবিজ্ঞানের বেসিক বিষয়গুলো, দূরত্ব এবং সরণ এখান থেকেই আসে। আর তার আগে আরেকটা জিনিস আমি বলে নেই, যেমন আমি বললাম রাশি। রাশি কি? রাশি হচ্ছে যে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তার নামই হচ্ছে রাশি। তোমরা এর আগের চ্যাপ্টারে পড়েছো যে রাশি দুই প্রকার, মৌলিক রাশি এবং লব্ধ রাশি। মৌলিক রাশি কি? যে রাশি স্বাধীন, যেমন 7টা মৌলিক রাশি আছে, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা ইত্যাদি। আর লব্ধ রাশি কোনগুলো? মৌলিক রাশি থেকে যেটা লাভ করা যায় বা যেসব রাশিকে বিশ্লেষণ করলে মৌলিক রাশি পাওয়া যায় তার নাম হচ্ছে লব্ধ রাশি। তো এইটুকু একটু ধারণা থাকতে হবে। আর পদার্থবিজ্ঞানের যে কোনো রাশি নিয়ে যখন চিন্তা করা হয় তখন তোমরা বেশ কয়েকটা বিষয় আলোচনা করবা, বা বেশ কয়েকটা বিষয় তোমাদের যেন সবসময় বদ্ধমূল ধারণা থাকে যে একটা রাশি নিয়ে তুমি যখন কথা বলবা তখন ওই রাশিটার সংজ্ঞা, তারপরে কোন রাশি মানে মৌলিক নাকি লব্ধ রাশি সেটা জানতে হবে। এই রাশিটাকে প্রকাশ করার প্রতীক বা চিহ্নটা কি দিয়ে প্রকাশ করব? এই রাশিটা কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি সেইটা নিয়ে চিন্তা করতে হবে। এই রাশিটার মাত্রা কি সেটা ভাবতে হবে, সেই রাশিটার একক কি সেটা ভাবতে হবে। দেখো, তাহলে তুমি যখন এই পদার্থবিজ্ঞানের যে কোনো রাশি নিয়ে প্রয়োগ করবা বা যে কোনো রাশি সম্পর্কে আলোচনা করবা, তখন তুমি যদি এই বিষয়গুলো ভালো করে জানো, সংজ্ঞা কি, মৌলিক রাশি না লব্ধ রাশি, সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এটার কোন রাশি, এটার দিক আছে কি নাই, দিক থাকলে সেটা স্কেলার রাশি, না থাকলে সেটা ভেক্টর রাশি, এটার মাত্রা কি, এটার একক কি, এই সবগুলো বিষয় যখন তুমি জানবা তখনই তোমাকে পরিপূর্ণ বলা যেতে পারে তুমি পরিপূর্ণভাবে রাশিটা জানো। আরো একটা বিষয়, তোমার যখন লব্ধ রাশি হবে তখন তোমার ওই রাশিটার সূত্রটা কি, বা ওই যে রাশিটা সেটাকে প্রকাশ কি দিয়ে করলা, তারপরে ওইটা সমান সমান কি হবে সেইটা তোমার জানতে হবে। তার মানে হিসেব করলে 1 2 3 4 5 6 7টা একটা রাশি সম্পর্কে আলোচনা করতে গেলে তুমি 7টা বিষয় সম্পর্কে বা 7টা বিষয়ের উপরে যখন তুমি পুরোপুরি ধারণা লাভ করবা তখন তুমি নিজেকে ভাববা যে আমি এই রাশিটা ভালো করে পারি, এবং তখনই তুমি পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করেছো বলে তোমাকে আমরা ধরে নেব, এবং তুমি নিজেকে স্যাটিসফাইড
বলতে পারো। তাহলে আমরা এখন যে দুইটা বিষয়ে আলোচনা করব, দূরত্ব এবং সরণ। ইংরেজি নামটা যদি দেখি আমরা ডিসটেন্স, আরেকটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এবার দূরত্ব এবং সরণ সম্পর্কে যে বেসিক ধারণাটা থাকা দরকার সেটাকে জেনে নাও। দূরত্ব কি আর সরণ কি। ধরো একটা লোক এখানে ছিল, ধরো এ পয়েন্টে ছিল, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসছে, ধরো এটা 5 মিটার। আবার বি পয়েন্ট থেকে ধরো এখানে সি পয়েন্টে গিয়েছে, এখানে ধরো 6 মিটার। তাহলে আমি যদি বলি এই লোকটা এ থেকে বি তে গিয়েছে 5 মিটার, আবার বি থেকে সি তে গিয়েছে 6 মিটার, টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করলো? আমি বলবো 5 যোগ 6 সমান সমান 11 মিটার দূরত্ব অতিক্রম করেছে। কিন্তু লোকটার মূলত এই দূরত্বটুকু গিয়েছে এসি, ধরো এখানে হয়তো সে 9 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এই যে ন্যূনতম যে ডিসটেন্স যেটা গিয়েছে, এখন সে তো এখান থেকে এখানে গিয়ে আবার এখানে আসতে পারে, তাও যাওয়া হলো। সে যদি মনে করো যে একটা বৃত্তাকার একটা আঁকাবাঁকা রাস্তায় সে ধরো এখান থেকে এখানে এসেছে, হ্যাঁ, তাও তো তার যাওয়া হবে। তাহলে সেই দূরত্বটা তো আরো বেশি, তাই না? তাহলে এই মূলত এই ন্যূনতম যে দূরত্ব, সবচেয়ে কম দূরত্ব যেটা, সেটাই হবে গিয়ে মানে এ থেকে সি এর দিকে, এটা হচ্ছে সরণ। তাহলে দূরত্ব এবং সরণের মধ্যে ডিফারেন্ট আছে। যে কোনো দিকে কোনো বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের মোট পরিবর্তনটা হচ্ছে দূরত্ব। তুমি বলতে পারো যে কোনো দিকে কোনো বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের মোট দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব। অবস্থানের মোট পরিবর্তনটা হচ্ছে দূরত্ব। আর ন্যূনতম যে দূরত্বটা অতিক্রম করেছে নির্দিষ্ট দিকে, সেটা হচ্ছে সরণ। পারিপার্শ্বিকের সাপেক্ষে নির্দিষ্ট দিকে ন্যূনতম যে দূরত্বটা অতিক্রম করেছে সেটা হচ্ছে সরণ, মানে তার পজিশন। ধরো পজিশন কিন্তু এ থেকে সি তেই আসছে। এবার তাহলে তুমি দূরত্ব এবং সরণের পার্থক্য কিভাবে করবা? দূরত্বের প্রথমে আগের মতো স্কেলার ভেক্টর রাশির পার্থক্য যেরকম করেছো, এখানে তুমি সংজ্ঞা দাও যে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন, মোট পরিবর্তনকে বলা হয় দূরত্ব, আর নির্দিষ্ট দিকে অবস্থানের মোট পরিবর্তনকে বলা হয় সরণ। এবার এই দূরত্বকে কি দিয়ে প্রকাশ করা হয়? দূরত্বকে দেখাই যাচ্ছে ডি, ডি দিয়ে প্রকাশ করা হয়। তুমি বলতে পারো দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়, আর সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি। দূরত্বের নির্দিষ্ট কোনো দিক নাই, তার মানে এটা স্কেলার রাশি। তারপরে এটাকে দাও, এটা ভেক্টর রাশি, নির্দিষ্ট দিক আছে। তারপরে মাত্রা যখন লিখবা, মাত্রা ডি ইকুয়াল টু এল, এটাকে লিখে দিবা। যদি তুমি দূরত্বের মাত্রা লেখো, ব্র্যাকেটে লিখে দিবা স্কেলার, আর এটার মাত্রা একই হবে এস এল, তবে এখানে লিখে দিবা ভেক্টর। এবারে কয়েকটা উদাহরণ দিয়ে দাও। যে উদাহরণ দূরত্ব হচ্ছে দূরত্ব উদাহরণ, হ্যাঁ, উদাহরণ দেওয়া যেতে পারে যে কোনো বস্তুর দূরত্ব ধরো 8 মিটার বলতে বোঝায় বস্তুটি যে কোনো দিকে 8 মিটার দূরত্ব অতিক্রম, বা বস্তুটি একটা পজিশন থেকে অন্য পজিশনে গিয়েছে এবং এই দুইটা পজিশনের দূরত্ব হচ্ছে 8 মিটার। আবার কোনো বস্তুর দূরত্ব সরণ 8 মিটার বলতে বোঝাবে যে বস্তুটি নির্দিষ্ট দিকে 8 মিটার দূরত্ব অতিক্রম করেছে। এখানে নির্দিষ্ট কোনো দিক নাই, এখানে নির্দিষ্ট দিক আছে। মূলত এটাই মূল পার্থক্য একটা স্কেলার আর একটা ভেক্টর।
এবং দুইটার একক একই, একক দূরত্বের একক মিটার, সরলের একক মিটার। এবারে আমি তোমাদের জন্য যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে দ্রুতি ও বেগ। দ্রুতি ইংরেজি নামটা হচ্ছে স্পিড। দ্রুতিটা কি? দ্রুতি হচ্ছে একক সময় কোন বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্বকে বলা হয় দ্রুতি। একক সময় কোন বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। যেমন ধরো একটা গাড়ি এখান থেকে এই পর্যন্ত, ধরো এই গাড়িটা ধরো এখান থেকে এই পর্যন্ত ধরো 2 সেকেন্ডে ধরো 10 মিটার আসলো, আবার এখানে আসলো ধরো 3 সেকেন্ডে ধরো 5 মিটার বা 15 মিটার। এই টোটাল 5 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? 10 আর 15 25 মিটার। তাহলে 1 সেকেন্ডে দূরত্ব কত? 25/5 কত মিটার, মানে 5 মিটার। এটাকে লিখতে পারো অতএব দ্রুতি কত হবে? 5 মিটার প্রতি সেকেন্ডে। এটাকে আমি যদি লিখি যে একটা বস্তু এই সময় d দূরত্ব অতিক্রম করে, একক সময় কত? d/t। তাহলে তুমি লিখতে পারো দ্রুতি v = d/t। দ্রুতিকে v দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এটা কোন রাশি হবে? মৌলিক রাশি না লব্ধ রাশি? অবশ্যই লব্ধ রাশি, কারণ দ্রুতিটা d মানে ডিসটেন্স মানে দৈর্ঘ্য আর সময়, এই দুইটা মৌলিক রাশির উপর নির্ভর করে। তোমাকে একটা অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে দিতে পারে দ্রুতি একটা লব্ধ রাশি কেন? তারপর তুমি এইটার যখন অ্যান্সার লিখবা, লেখার ক্ষেত্রে প্রথমে দ্রুতির সংজ্ঞা দিবা যে দ্রুতি কাকে বলে, একক সময় কোনো বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। t সময় d দূরত্ব অতিক্রম করলে একক সময় অতিক্রান্ত দূরত্ব d/t, অর্থাৎ দ্রুতি v = d/t, অর্থাৎ দূরত্ব বাই সময়। সুতরাং দ্রুতি দূরত্ব এবং সময়ের উপর নির্ভর, সময় এই দুইটা মৌলিক রাশির উপর নির্ভরশীল, কাজেই দ্রুতি একটা লব্ধ রাশি। আর এটা কি স্কেলার রাশি হবে না ভেক্টর রাশি হবে? তাহলে প্রথমে পাইলাম আমরা লব্ধ রাশি, তারপরে এটা স্কেলার না ভেক্টর? অবশ্যই স্কেলার রাশি, কারণ আমি কোনো নির্দিষ্ট দিকের কথা বলি নাই। দ্রুতি যে দুইটা রাশির উপর নির্ভর করে, দূরত্ব এবং সময়, দুইটার কোনোটাই ভেক্টর রাশি না, দুইটাই স্কেলার রাশি। এই কারণে এই দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি। এটার চিহ্ন কি দ্বারা প্রকাশ করা হয়? v দ্বারা প্রকাশ করা হয়। এটার মাত্রাটা কি? দ্রুতির মাত্রা হচ্ছে উপরে হচ্ছে দূরত্বের মাত্রা আর নিচে হচ্ছে সময়ের মাত্রা। একত্রে লিখি L ইনভার্স T। এটার একক কি? উপরে হচ্ছে দূরত্বের একক মিটার আর নিচে সময়ের একক সেকেন্ড, মানে মিটার পার সেকেন্ড। এবার আমি আশা করি দ্রুতি সম্পর্কে বুঝতে পেরেছো। তো এরকম একটা ক্ষুদ্র এক্সাম্পল যদি দেওয়া হয় যে একটা বস্তু, যে এই অঙ্কটা করেছি 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে বস্তুটার দ্রুতি কত হবে? তুমি লিখবা এখানে বস্তুটির সময় t = 5 সেকেন্ড, দূরত্ব দূরত্ব d = 25 মিটার। আমরা জানি দ্রুতি v = d/t, অর্থাৎ d এর মান বসাও আর t এর মান বসাও, তোমার 5 মিটার পার সেকেন্ড হয়ে যাবে, সেটা অ্যান্সার হবে। যাই হোক, এবারে
আমরা দেখি বেগটা কি। বেগ ভেলোসিটি, ওই দ্রুতি আর বেগ দুইটা প্রায় সেম। ওখানে আমি বলেছি একক সময় অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে, আর একক সময় নির্দিষ্ট দিকে কোনো বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে। যেমন তুমি যদি বলো যে একটা বস্তু কণা বা একটা বস্তু টি সময় নির্দিষ্ট দিকে s দূরত্ব আর টি সময় সরণ s একই কথা, তাহলে তুমি বলতে পারো অতএব একক সময় বস্তুটি দ্বারা অতিক্রান্ত নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব s/t, এটাই হচ্ছে বেগ। এটাকেও v দ্বারা প্রকাশ করা হয় s/t। তুমি বলতে পারো বেগ সমান সমান কি সরণ বাই সময়, এরকম। এর আগের মতো মানে দ্রুতিতে যা করা হয়েছে এখানেও ঠিক তাই। এই বেগ একটা লব্ধ রাশি, কারণ এটা সরণ মানে দৈর্ঘ্যের উপর নির্ভর করে আর সময়ের উপর নির্ভর করে। এটা একটা ভেক্টর রাশি। এই দ্রুতি এবং বেগের মধ্যে মূল পার্থক্যটাই হচ্ছে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি আর বেগ হচ্ছে ভেক্টর রাশি। এর মাত্রা L ইনভার্স t, একক হচ্ছে মিটার পার সেকেন্ড, একই কথা। এখন তুমি যদি দুইটার পার্থক্য নির্ণয় করো, মানে পার্থক্য দেখাও, তাহলে কেমন হবে সেটা দেখো। দ্রুতি একটা হচ্ছে বেগ। প্রথমে তুমি সংজ্ঞা দিয়ে দিবা যে একক সময় কোনো বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে, আর বেগ একক সময় নির্দিষ্ট দিকে কোনো বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে। মূল পার্থক্য এটা যে এটা একটা স্কেলার রাশি আর এটা ভেক্টর রাশি। তারপরে এটা সূত্র লেখো, দ্রুতি v = d/t আর বেগ v = s/t। এখানে লিখবা দূরত্ব ও সময়ের পরিবর্তন হলে দ্রুতির পরিবর্তন হয়। এখানে লিখবা সময় এবং সরণের পরিবর্তন হলে বেগের পরিবর্তন হয়। এইভাবে কয়েকটা পার্থক্য লিখে দিবা। এবার এই দুইটারই প্রকারভেদ আছে, দ্রুতি বিভিন্ন রকম হয়। যেমন আমি যদি একটা দ্রুতি বলি সুষম দ্রুতি, ইউনিফর্ম স্পিড। এরপরে হচ্ছে অসম দ্রুতি, নন ইউনিফর্ম, অথবা তুমি এটাকে বলতে পারো ভেরিয়েবল স্পিড। মূলত এই দুইটাই দুই প্রকার। এছাড়াও দ্রুতি আছে তাৎক্ষণিক দ্রুতি, ইনস্ট্যান্টেনিয়াস, স্পিড,